আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ফাজানের নীতি। ঠিক আছে? ফাজানের নীতি জিনিসটা কি? ফাজানের নীতিটা হচ্ছে তোমার, দেখো, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য মানে আয়নিক যৌগ কাকে বলে? আয়নিক যৌগটা হচ্ছে তোমার ইলেকট্রনের আদান প্রদানের ফলে গঠিত যে যৌগটা, তাকে আমরা বলি আয়নিক যৌগ। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, তার ফলেই তো আমার কি হয়েছে বলো তো, আয়নিক যৌগ গঠন হয় না? মানে ইলেকট্রনের আদান প্রদানের ফলে এই সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে বিধায় সে পজিটিভ চার্জ হয়েছে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে বিধায় ক্লোরিন নেগেটিভ চার্জ হয়েছে। তার মানে কি, এই সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে না? সেই জন্যই তো একটা আয়নিক যৌগ হয়েছে, তাই না? কিন্তু এই আয়নিক যৌগটা এখন ভাবতেছে কি, সোডিয়াম এখন ভাবতেছে কি যে না, আমি আমার ইলেকট্রনকে আমি আবার ব্যাক নিব, আমি কেন ক্লোরিনকে দিতে যাব? তো এই যে আবার ইলেকট্রনকে যদি আবার ব্যাক নিতে চায়, ঠিক আছে, তখন কি হবে? যদি ব্যাক নিতে চায় তখন আবার কি হয়ে যাবে, যৌগটা আবার পুনরায় তোমার হচ্ছে এই যে তোমার ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা আবার পুনরায় হচ্ছে সোডিয়াম ব্যাক নিতে চায়, আবার ক্লোরিনও ব্যাক দিতে হয়। ঠিক আছে? তো এই যে প্রথমে আয়নিক যৌগটা ছিল, পরে আবার এই দুইটা হচ্ছে তোমার সমযোজী যৌগ হয়ে যাচ্ছে। এই যে তোমার আয়নিক যৌগটা সমযোজী যৌগ হয়ে যাচ্ছে, এই যৌগটাকে বলা হচ্ছে পোলার আয়ন। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে আয়নিক যৌগের মানে কোনো কিছু ইলেকট্রন যদি দান না করে, আগের অবস্থায় যদি ফিরে যায়, ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমরা কি বলি, বা এই যে ইলেকট্রনটা পরে যদি যার যার মতো যে শেয়ার করে নিবে, তো এই জিনিসটাকে আমরা কি বলি, সমযোজী যৌগ মানে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বলি না? তো পোলার আয়নের সংজ্ঞা যদি কখনো আসে, তখন আমরা লিখবো হচ্ছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে বলা হয় পোলার আয়ন। এই যে প্রথমে আয়নিক ছিল, পরে যে আবার এটা সমযোজী হয়ে যাচ্ছে, ইলেকট্রন যার যার মতো শেয়ার করে নিচ্ছে, নিজেরটা নিজে নিয়ে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি, সমযোজী বৈশিষ্ট্য। তো এই যে পুরো ব্যাপারটা হইল, আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য হইল, এটাকে মূলত বলা হয় পোলার আয়ন। এই পোলার আয়নটাই হচ্ছে, পোলার আয়নের রুলস ফলো করে আমাদের ফাজানের কিছু নীতি আছে, সেই নীতিগুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে? ওই নীতিগুলো কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? যারা হচ্ছে আয়নিক যৌগ প্রথমে ছিল, পরে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাদের জন্যই হচ্ছে ফাজানের নীতিটা অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্লাই করা হয়। ওকে? তো দেখো, আমি এই সাইডে রাখছি আয়নিক যৌগ আর এই সাইডে রাখছি সমযোজী যৌগ। ঠিক আছে? তো আয়নিক যৌগ মনে করো এখানে সোডিয়াম ক্লোরাইড রাখছি, যেখানে হচ্ছে কি হবে, সব কিছু বেশি বেশি হয়, এখানে গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, বিদ্যুৎ পরিবাহিতা বেশি হয়। আর সমযোজীর ক্ষেত্রে দেখো, ক্লোরিন ক্লোরিন যদি কোনো একটা সমযোজী বন্ধন থাকে, যার মধ্যে আমরা কি জানি, সমযোজী যৌগের মধ্যে সবসময় ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রনের আদান প্রদান হয় না, সেজন্য আমি একটা ক্লোরিন ক্লোরিন যৌগ নিলাম, দুইটাই ক্লোরিন অণু বা দুইটাই ক্লোরিন গ্যাস। দেখো, এইগুলোতে হবে সমযোজীতে সব কিছু মনে রাখবা কম কম হয়, এদের গলনাঙ্কও কম হবে, স্ফুটনাঙ্কও কম হবে, বিদ্যুৎ পরিবাহিতাও কী হবে, কম হবে। এই জিনিসটা বোঝা গেছে। আয়নিক যৌগের ক্ষেত্রে সব কিছু বেশি বেশি হয়, আর সমযোজী যৌগের ক্ষেত্রে সব কিছু কম কম হয়। আর এখানে দেখো একটা সাইডে নোট করে লিখছি, যত বেশি ফাজানের নীতি মানে তত বেশি সমযোজী হয়, কারণ আমরা জানি ফাজানের নীতি মানে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য লাস্টে যে প্রকাশ পায়, সেটাকে বলা হয় ফাজানের নীতি। তার মানে যে যৌগটা যত বেশি সমযোজী, তাতে ফাজানের নীতি তত বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। এবার দেখো, কিছু নীতি আসতেছে আমাদের। এই নীতিগুলোর মধ্যে বলা আছে, ক্যাটায়নের আকার ছোট হলে তাকে সমযোজী বলে, অ্যানায়নের আকার ছোট হলে তাকে সমযোজী বলে, অ্যানায়নের আকার বড় হলে তাকে সমযোজী বলে। ক্যাটায়ন প্লাস অ্যানায়নের চার্জ যত বেশি হবে সেটা তত বেশি সমযোজী, আর ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে সে হচ্ছে তত বেশি সমযোজী। কি বলছে দেখো, এই ফার্স্টের দুইটা অনেকে গোলায় ফেলো, যে ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজী, অ্যানায়নের আকার ছোট হলে সমযোজী। এটা আমি মনে রাখবো কিভাবে? আমি তো পরীক্ষায় যেয়ে ভুলে যাবো, যে আমি বলবো যে অ্যানায়নের আকার অ্যানায়নের আকার ছোট হলে সমযোজী বা ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজী। ঠিক আছে? তো এটা তুমি মনে রাখবা কিভাবে? আমি একটা চিত্রে মানে একটা মনে রাখার ট্রিক্স বলি। ধরো এনি নামের একটা মেয়ে, এই মেয়েটার কাছে একটা বিড়াল আছে। ধরো এই যে ছোট একটা বিড়াল, ঠিক আছে, মানে ধরার কথা ধরো। এবার মেয়েটার নাম মনে করো এনি, আর ক্যাট মানে কি, বিড়াল। দেখো, তার মানে কখনো কি এমন হয়েছে যে হচ্ছে তোমার বিড়াল মানুষের থেকে বড় হয়েছে? এরকম তো কখনো হয় নাই। তার মানে মনে রাখবা যে অ্যানায়ন অলওয়েজ হচ্ছে সেজন্য তোমার বড় হবে, আর ক্যাট যেহেতু বিড়াল সেজন্য ক্যাট ছোট হবে বা ক্যাটায়ন ছোট হবে। তাহলে আমরা বলতে পারি না যে ক্যাটায়ন ছোট আর অ্যানায়ন বড়, তার মানে তাহলেই দুইটার বৈশিষ্ট্য হবে সমযোজী। বোঝা গেছে? এটা মনে থাকবে তো এখন?
কীভাবে বুঝলাম আমরা যে এনি নামের একটা মেয়ে হচ্ছে আমাদের বড় আর ক্যাট হচ্ছে আমাদের ছোট, তার মানে ক্যাটায়নের আকার ছোট আর অ্যানায়নের আকার কি বড়, তাহলেই হচ্ছে আমরা কি হতে পারবো, সমযোজী হতে পারবো। ঠিক আছে, এনি মানে হচ্ছে অ্যানায়ন, ওকে, আর ক্যাট মানে হচ্ছে ক্যাটায়ন। এবার দেখো বলছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ধরো কোনো একটা যৌগের মধ্যে তোমার যদি ক্যাটায়নের চার্জ অনেক বেশি থাকে তাহলে সেটা সমযোজী, কিংবা যদি অ্যানায়নের চার্জ অনেক বেশি থাকে সেটা সমযোজী। এটা আমরা পরবর্তীতে তোমার এমসিকিউ প্রবলেম সলভের ক্ষেত্রে বোঝাচ্ছি। আর এখানে দেখো লেখা আছে ডি অরবিটালে ইলেকট্রন যদি আগে প্রবেশ করে বা ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে সে বেশি সমযোজী হয়। তো চলো আমি এক্সাম্পলের মাধ্যমে একটু ভালো মতন বুঝাই দিচ্ছি জিনিসটা। দেখো এখানে বলছে, দেখো আমি তখন 2 টাইপ করে লিখে রাখছি। একটা হচ্ছে টাইপ 1-এ থাকবে সমযোজী বা পোলারায়ন বৈশিষ্ট্য বেশি কার, যার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, যার দ্রাব্যতা কম, যার বিদ্যুৎ পরিবাহিতা কম। এই যে কতগুলো যে কোশ্চেন লিখছি, কয়টা কোশ্চেন লিখছি, যদি আমাদের কোশ্চেনে কোনোদিন আসে যে সমযোজী বা পোলারায়ন বৈশিষ্ট্য কার বেশি, বা এমন যদি আসে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার কম, নিচের কোন যৌগটার কম, যদি বলে দ্রাব্যতা কার কম, যদি বলে বিদ্যুৎ পরিবাহিতা কার কম, তখন আমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করব। ফাজানের নীতিটা কি, ওই যে বললাম ক্যাটামিয়া বড় হলে অ্যানামিয়া, ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড় হলে, প্লাস হচ্ছে তোমার ক্যাটানায়নের চার্জ বেশি, আর হচ্ছে ডি অরবিটালটা আমাদের মানে ডি অরবিটালে প্রবেশ করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ফাজানের নীতি। আর এইটার যা উল্টা উল্টা আছে তা হবে এইটা, কারণ এই আমরা জানি আয়নিক যৌগ সব কিছু হবে বেশি বেশি, তার মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি কার, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কার, দ্রাব্যতা বেশি কার, বিদ্যুৎ পরিবাহিতা বেশি কার, এই যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার হবে সেম। ঠিক আছে, আর এইটা যেহেতু ফাজানের নীতি হয়েছে, এইটা হবে এন্টি ফাজানের নীতি, তার মানে এইটা আমি যেভাবে করে অ্যান্সার করছি এটা আমি উল্টাভাবে অ্যান্সার করবো। ধরো আমি যদি এখানে অ্যান্সার করে থাকি যে হচ্ছে ক্যাটামিয়া বড় হলে বা ক্যাটায়ন ছোট হলে অ্যানায়ন বড় হবে, এখানে আমি তার উল্টাটা বলবো, আমি বলবো ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট। বোঝা গেছে কথাটা, এটার উল্টা। ওকে, এবার দেখো কোশ্চেন আসছে আমাদের সোডিয়াম ক্লোরাইড কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড এর বিদ্যুৎ পরিবাহিতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। একটা জিনিস দেখো, ফার্স্টে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে তুমি যে কোনো যৌগের প্রথমে দেখবা কমন কোনো আয়ন আছে নাকি, মানে কমন কোনো আয়ন থাকলে সেই আয়নগুলো প্রথমে বাদ দিয়ে দিবা। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে দেখানোর সুবিধা। তোমরা যখন প্রো হয়ে যাবে তখন তো আর এই জিনিসগুলো লাগবে না, তুমি নিজে বাদ দিতে পারবা। ঠিক আছে, তো তাহলে আমি কিভাবে বাদ দিব, প্রথমে আমি এভাবে করে সবগুলো বাদ দিয়ে দিলাম। তার মানে আমার কি থাকে, সোডিয়াম ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সিলিকন 4+। কেমনে থাকে, কারণ দেখো আমরা জানি কোনো যৌগে যতগুলা মাইনাস চার্জ থাকবে ততগুলা পজিটিভ মানে পজিটিভ চার্জ থাকবে বা পজিটিভ অক্সিডেশন নাম্বার থাকবে, অক্সাইড মানে অক্সিডেশন নং। ঠিক আছে, তো যতগুলো মাইনাস অক্সিডেশন নাম্বার থাকবে ততগুলো পজিটিভ অক্সিডেশন নাম্বার থাকবে, সেজন্য আমরা এটা সোডিয়াম প্লাস লিখলাম। এখানে ক্লোরিন দুইটা আছে -2, তার মানে এটা হবে +2, এটা -3, তার মানে এটা হচ্ছে +3, এটা -4, তার মানে এটা হচ্ছে +4। কীভাবে বুঝলাম, কারণ আমরা জানি গ্রুপ 17 সবগুলো মৌল হচ্ছে -1 জারণ সংখ্যা, সেজন্য আমি ক্লোরিনকে -1 বসেছি। যেহেতু 4 আছে সেজন্য 4টা 4 গুণ, 3টা 4 গুণ, দুইটা ক্লোরিন গুণ, আর এটা হচ্ছে একটা ক্লোরিন গুণ, তার মানে -1, এটা হচ্ছে -2, এটা কত ছিল -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, সেজন্য এটা +1 +2 +3 +4। কারণ আমরা জানি কোনো একটা যৌগে যতগুলো প্লাস সংখ্যক জারণমান থাকে ততগুলো নেগেটিভ সংখ্যক জারণমান থাকে, তাই না? ওইগুলো এগুলো হচ্ছে আমরা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, বাট এখন আমরা পড়বো হচ্ছে কোনো একটা যৌগ নিয়ে। এবার দেখো আমি এখানে সোডিয়াম প্লাস লিখছি, ম্যাগনেসিয়াম 2+ লিখছি, অ্যালুমিনিয়াম 3+ লিখছি, আর হচ্ছে সিলিকন 4+ লিখছি, মানে হচ্ছে ক্লোরিন বাদ দিয়ে আমাদের যা যা জিনিস থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিছি। ওকে, এবার দেখো আমরা যে জিনিসটা বলতে হবে যে হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী কোনটা, আমাকে কি বলছে যে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যে বিদ্যুৎ পরিবাহিতা, এই যে উপরেই তো লেখা আছে যে বিদ্যুৎ পরিবাহিতা কম, বিদ্যুৎ পরিবাহিতা কম মানে কি, বিদ্যুৎ পরিবাহিতা জিনিসটা কিন্তু ফাজানের নীতি মানে না। ফাজানের নীতি মানে হচ্ছে তোমার সমযোজী বা পোলারায়ন বৈশিষ্ট্য, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা এগুলো কিন্তু ফাজানের নীতি মানে না। এই আয়নিক বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা, দ্রাব্যতা বেশি, এই দ্রাব্যতা, এই কথাগুলো কিন্তু এন্টি ফাজানের নিয়ম, মানে ফাজানের নিয়ম এটা মানে না, বিপরীত ফাজানের নিয়ম এই নীতিগুলা মানে। ঠিক আছে,
তাইলে দেখো আমি হচ্ছে প্রথমে কি বলছে সবচেয়ে সমযোজী, আমাদের যদি বলা হয়তো, আমাদের যদি এই চারটা যৌগ দিয়ে বলা হতো কোনটা সব থেকে বেশি সমযোজী। আচ্ছা আমরা কি জানি ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড় হলে, কি বলছি, ক্যাটামিয়া ছোট হলে, ক্যাটামিয়া ছোট, তাহলে আমাকে দেখো তো, মানে একটা জিনিস খেয়াল করো তো, এই যে ক্যাটামিয়া ছোট, তার মানে ক্যাটায়নগুলো যদি আমাকে বলতো যে কোনটা হচ্ছে সব থেকে বেশি সমযোজী, এই কথাটা যদি আমাকে বলতো যে কোনটা সব থেকে বেশি সমযোজী, আমরা জানি সমযোজী যৌগের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে বা সমযোজী আর পোলার আয়নের ক্ষেত্রে যে জিনিসটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যাটায়ন তাকে ছোট হইতে হবে। তার মানে যত বেশি ছোট বেশি তোমার ক্যাটায়ন থাকবে, ক্যাটায়নের আকার তোমার ছোট হইতে হবে, ঠিক আছে, ক্যাটায়নের আকার ছোট হইতে হবে, এমন না কিন্তু যে ক্যাটায়নটা ছোট হইতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+, এই তিনটার মধ্যে তিনটাই কিন্তু একই পর্যায়ে আছে, তাই না? আমরা জানি একই পর্যায়ে যত ডান থেকে বাম দিকে যায়, কি বলছি, একই পর্যায়ে যত ডান থেকে একই পর্যায়ে যত হচ্ছে তোমার বাম থেকে ডান দিকে যাবে তত হচ্ছে আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে আকার হ্রাস পেতে থাকে। তার মানে সোডিয়াম তো আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তিনটা তো একই পর্যায়ে, তার মানে এই একই পর্যায়ে যত আমার আস্তে আস্তে দূরে মানে বাম থেকে ডান দিকে যাবে তত কি হইতে থাকে, ক্যাটায়নের আকার কি হইতে থাকে, কমতে থাকে না? তো আমরা বলতে পারি না এই তিনটার মধ্যে এই তিনটার মানে এই যে চারটা আছে চারটার মধ্যে সব থেকে ছোট কোনটা, এই চারটার মধ্যে সব থেকে ছোট হইতেছে আমার সিলিকন, কারণ সিলিকন হচ্ছে সব থেকে ডান দিকে থাকে, তার মানে এর পারমাণবিক আকার সব থেকে কম, তার মানে এর ক্যাটায়নটা সব থেকে কম হবে। আর আমরা জানি সমযোজী বৈশিষ্ট্য মানে হচ্ছে যার ক্যাটামিয়া ছোট হলে, মানে ক্যাটায়নের আকার ছোট মানে সেই হচ্ছে আমাদের তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। সেই জন্য আমরা হচ্ছে ফার্স্টে সিলিকনকে রাখছি, অ্যালুমিনিয়ামরে রাখছি, ম্যাগনেসিয়ামরে রাখছি, তারপরে সোডিয়ামরে রাখছি। এখন তুমি আমাকে বলতে পারো আমি এটা তো পরীক্ষায় সবসময় মনে রাখতে পারবো না, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পর্যায়ে তো আমি মনে রাখতে পারবো না, আমার মাথা কাজ করে না পরীক্ষার সময়। আচ্ছা তোমার জন্য আরও একটা সলিউশন আছে, দেখো এখানে দেখো তো আমি এই কথাটাকে বলছিলাম কি না, যে ক্যাটায়ন প্লাস অ্যানায়নের চার্জ যত বেশি হবে, দেখো এখানে তো আমরা তো ক্যাটায়ন নিয়ে কাজ করতেছি, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি মানে যত বেশি হবে, ঠিক আছে, এখানে যেহেতু আমরা ক্যাটায়ন নিয়ে কাজ করতেছি তার মানে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যেটাই হোক না কেন, কখনো যদি এভাবে কনফিউশনে পড়ো যে গ্রুপ বা পর্যায়ে মানে বুঝতে পারতেছো না, তো তখন দেখবা কোনটার চার্জ বেশি, ঠিক আছে। সবসময় যেই থিওরি অ্যাপ্লাই হবে নট লাইক দ্যাট, বাট হচ্ছে তোমার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, ঠিক আছে। যদি তুমি এইভাবে বুঝতে না পারো তখন তুমি এভাবে করে দেখবা যে দেখো সব থেকে বেশি চার্জ কার আছে, সিলিকনের, তারপর মানে পজিটিভ চার্জ সব থেকে বেশি পজিটিভ চার্জ সিলিকনের, তারপরে অ্যালুমিনিয়ামের, তারপরে ম্যাগনেসিয়ামের, তারপরে হচ্ছে সোডিয়ামের। তার মানে আমরা কি জানছি একটু আগে, যে যতগুলা ক্যাটায়নিক চার্জ বেশি হবে বা যতগুলা অ্যানায়নিক চার্জ বেশি হবে সে তত বেশি সমযোজী। তার মানে এই যে এটা +4, তার মানে এটা বেশি সমযোজী, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, বুঝতে পারছো? তো আমরা দুইভাবে কিন্তু অ্যান্সার করতে পারি, একটা হচ্ছে পর্যায়ের আকার দেখে তখন আমরা বলতে পারি যে ক্যাটায়নের আকারটা সেদিক থেকে ছোট, আবার এভাবে করে বলতে পারি যে যেই ক্যাটায়নের চার সংখ্যা বেশি সেটা হচ্ছে বেশি সমযোজী, দুইভাবে বলতে পারি, ঠিক আছে। বাট আমাকে চাইছে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, কিন্তু বিদ্যুৎ পরিবাহিতার জিনিসটা হচ্ছে অলওয়েজ মনে রাখবা যে এখানে বলছে এন্টি ফাজানের নীতি, এই বিদ্যুৎ পরিবাহিতা এই জিনিসগুলো হচ্ছে আমাদের এন্টি ফাজানের নীতি, ঠিক আছে। সমযোজী আর পোলার আয়ন হচ্ছে ফাজানের নীতি, আর এই জিনিসগুলো আয়নিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্থলনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এগুলো হচ্ছে অ্যান্টি ফাজানের নীতি। তার মানে বিদ্যুৎ পরিবাহিতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও মানে হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি নিচের থেকে উপরের দিকে সাজাতে হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি না সমযোজীতে যেগুলো নিচে ছিল বিদ্যুৎ পরিবাহিতা সেগুলো উপরে থাকবে, কারণ আমরা তো জানি যে বিদ্যুৎ পরিবাহিতা মানে হচ্ছে এন্টি ফাজানের নীতি, ঠিক আছে। তার মানে আমাদেরকে বলছে সব থেকে সমযোজী হচ্ছে, আমরা তো এবার সাজাইলাম, তার মানে এটারে তুমি উল্টায় দাও, তার মানে সোডিয়াম সব থেকে আগে হবে, তারপরে ম্যাগনেসিয়াম হবে, তারপরে অ্যালুমিনিয়াম হবে, তারপরে হবে আমাদের কি সিলিকন, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে আমাদের এই দিকে সাজাইলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের কি বিদ্যুৎ পরিবাহিতা ঊর্ধ্বক্রম অনুসারে, বোঝা গেছে? কারণ এখানে যেটা মানে সমযোজী যেটা সব থেকে বড় বিদ্যুৎ পরিবাহিতা সেটা সব থেকে কম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম ক্লোরাইড, কারণ আমরা জানি বিদ্যুৎ পরিবাহিতা মানে হচ্ছে এন্টিফাজানের নিয়ম, ঠিক আছে। এই জিনিসটা বোঝা গেল। এবার চলো আমি তোমাকে একটা অ্যানায়ন দিই, সিলভার ফ্লোরাইড,
সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, কে বেশি আয়নিক? আচ্ছা, আয়নিক মানে কি? আয়নিক কথাটা মানে কিন্তু এন্টিফাজানের নিয়ম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমরা বলছিলাম যে কমন আয়ন অলওয়েজ বাদ দিবা, তার মানে সিলভার বাদ, সিলভার বাদ, সিলভার বাদ, সিলভার বাদ, বাকি কি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে তুমি তো এমসিকিউ দাগানোর সময় এভাবে করে দাগাবা, বাট তুমি যখন অ্যান্সার করবা তখন এটাকে তুমি মনে মনে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তার মানে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা জানতাম যে হচ্ছে ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড় হলে, মানে অ্যানামিয়ার আকার বড় হলে, ঠিক আছে? তার মানে অ্যানায়নের আকার বড় হইতে হবে। তার মানে দেখো, আমরা জানি কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে তার কি হতে থাকে? তার কি হয় বলতো? তার আকার বড় হয়। একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে তার আকার বড় হয়। তার মানে আমরা বলতে পারি না যে আয়োডিনের আকার সব থেকে বড়, তারপরে ব্রোমিনের আকার, তারপরে ক্লোরিনের আকার, তারপরে না ফ্লোরিনের আকার। কারণ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নিক আকার, মানে তখনই আয়নিক আকার সব থেকে বেশি বাড়ে, বা হচ্ছে কোনো গ্রুপের একই থেকে নিচের দিকে গেলে তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তার মানে অ্যানায়ন, এই চারটে অ্যানায়নের মধ্যে সব থেকে বড় অ্যানায়ন কোনটা? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ঠিক আছে? বাট এখানে বলছে কে বেশি আয়নিক, তার মানে আমাকে সমযোজিতে আমরা জানছি যে যেই যৌগের অ্যানায়ন বেশি বড় হবে, মানে অ্যানামিয়া বড় হলে, ঠিক আছে, অ্যানায়ন বেশি বড় হলে সে তত বেশি সমযোজী। তার মানে এই ক্ষেত্রে সমযোজী হচ্ছে প্রথমে আমাদের আয়োডিন সব থেকে বেশি সমযোজী, তারপরে ব্রোমিন সব থেকে বেশি সমযোজী, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তাই না? তার মানে আমি অ্যান্সার করতাম, যদি আমাকে এখানে আয়নিক না বলে যদি আমাকে বলতো সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, তখন আমি বলতাম সিলভার আয়োডাইড, তারপরে সিলভার ব্রোমাইড, তারপরে সিলভার ক্লোরাইড, তারপরে সিলভার ফ্লোরাইড। এখন বলতে পারো এগুলো কাটছি কেন? এগুলো কাটছি হচ্ছে মানে বোঝার সুবিধার্থে, তাড়াতাড়ি তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এবার দেখো, তার মানে আমি এভাবে বলতে পারতাম, বাট আমাকে বলছে কে বেশি আয়নিক, তার মানে যে সব থেকে ছোট অ্যানায়ন সে বেশি আয়নিক। কারণ আমরা জানি এটা হচ্ছে আয়নিক যৌগগুলো হচ্ছে তোমার অ্যান্টিফাজানের নিয়ম পালন করে। তার মানে যে যত বেশি তোমার সমযোজী হবে সে তত কম আয়নিক হবে। তার মানে আমরা এখানে ফ্লোরিন, সব এই চারটার মধ্যে ফ্লোরিন সব থেকে কম সমযোজী হয়েছিল। তার মানে এখন এটার অ্যানায়ন, মানে এই অ্যানায়নটা তো সব থেকে ছোটো ছিল। মানে আমরা পড়ছিলাম যে ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড় হলে, আর এন্টিফাজান মানে হচ্ছে ক্যাটামিয়া বড় হলে অ্যানামিয়া ছোট হলে, ঠিক আছে? বাট আমরা অলওয়েজ ফাজানের নীতিটা মানে মনে রাখবো, যাতে আমরা এন্টিফাজানটা বিপরীত দিয়ে আমরা মনে রাখতে পারি। তার মানে এখানে আমার অ্যান্সার হবে সোডিয়াম ফ্লোরাইড সব থেকে বেশি আয়নিক, তারপরে হচ্ছে সিলভার ক্লোরাইড, তারপরে হচ্ছে এখানে সোডিয়াম বলছি না, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, আর হচ্ছে সিলভার আয়োডাইড। এভাবে করে একটু মনে রাখবো, ঠিক আছে? তো এটা অনেক ইজি, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, যে আমি বলছিলাম যে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে, দেখো এখানে কিন্তু আমার সবগুলাই -1 দেওয়া। তার মানে আমাকে একটা বলো তো, এখানে কি আমি সেই রুলসটা পালন করতে পারবো না? সেই জন্য কিন্তু একটু আগে আমি বলছি যে চার্জের নিয়মটা আমরা সবসময় পালন করতে পারবো না। তো আমাদের তো এই 1 থেকে 3 পর্যন্ত মানে পর্যায় এমনিতেই সবার মনে থাকে, ঠিক আছে? তো একটু পর্যায়টা মনে করে রাখবা, আর মনে না রাখলে এভাবে করে মনে রাখতে পারো, তোমার যেটা ইচ্ছা। ওকে, তো চলো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে লেখা আছে যে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইডে কে বেশি সমযোজী? দেখো, আমরা সমযোজীর বৈশিষ্ট্য অনুযায়ী জানি যে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে আমরা কি বলতে পারি? সেই যৌগটা হচ্ছে আমাদের তত বেশি সমযোজী, ঠিক আছে? তার মানে ক্যাটায়নের চার্জ যত বেশি ছোট হবে, কারণ ক্যাটামিয়া ছোট হলে সে তত বেশি সমযোজী হয়, ফাজানের নিয়ম অনুযায়ী আমি জানি। তাহলে দেখো তো, আমাদের হওয়ার কথা ছিল সোডিয়াম প্লাস আর কপার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড। তার মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের বেশি সমযোজী হওয়ার কথা ছিল। কিন্তু আমার আরেকটা পয়েন্ট আছে, একদম শেষের পয়েন্ট, যে ডি অরবিটালে আগে প্রবেশ করবে বা যার ডি অরবিটাল আছে সে তত বেশি সমযোজী। এই সোডিয়ামে তো তোমার হচ্ছে ডি অরবিটাল নাই, কিন্তু কপার ইলেকট্রন বিন্যাস দেখো তো আমাদের মনে আছে কিনা? কপার ইলেকট্রন বিন্যাসটা পড়াইছিলাম না, যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যেটা পূর্ণ করার উদ্দেশ্যে তোমার 4s থেকে একটা নিয়ে এসে 3d10 হয়। তার মানে কি, আমার কপারে ডি অরবিটাল আছে কিন্তু সোডিয়ামে ডি অরবিটাল নাই। তার মানে দুইটার মধ্যে কোনটা বেশি সমযোজী হবে? কপার। তার মানে আমি বলতে পারি সোডিয়াম ক্লোরাইড থেকে কপার ক্লোরাইড বেশি সমযোজী। কারণ দেখো, একটু আগেই তোমাদেরকে পড়াইছিলাম এই যে হচ্ছে ডি অরবিটালে যে ইলেকট্রন আগে প্রবেশ করবে সে হচ্ছে বেশি সমযোজী। তো এই জিনিসটা কি কঠিন? একদমই কঠিন না। আমরা ফার্স্টে ফাজানের নীতি মনে রাখবো, তারপরে হচ্ছে অ্যান্টি ফাজানের নীতি মনে রাখবো, তাহলে দেখবে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।